অনামিকা এক প্রত্যন্ত গ্রামের মিঠো পথের ধুলো আর ভাঙা বেড়ার ঘরের স্বপ্ন দেখা মেয়ে। তার চোখ দুটো ছিল গভীর কালো, যেন শত শত নক্ষত্রের আলো লুকিয়ে আছে তাতে। বাবা ছিলেন একজন দিনমজুর, রোগা শরীর নিয়ে দিনভর হাড় ভাঙা খাটুনি খেটেও দুবেলা পেট ভরা খাবার জোটানো কঠিন ছিল। মায়ের একমাত্র সম্বল ছিল সুই সুতো, পাড়ার 10টা বাড়ির সেলাইয়ের কাজ করে কোনো মতে সংসারের চাকাটা সচল রাখতেন। অনামিকার ছিল এক অদম্য আকাঙ্ক্ষা, সে এই দারিদ্র্যের শিকল ভেঙে বেরিয়ে আসবে, নিজের আর পরিবারের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে। গ্রামের ছোট্ট পাঠশালায় সে ছিল সবচেয়ে মেধাবী ছাত্রী, বইয়ের পাতায় মুখ গুজে থাকতে তার ক্লান্তি ছিল না। কলেজে ভর্তি হওয়ার পর অনামিকার জীবনে নতুন মোড় আসে। শহরের ঝলমলে আলোর মাঝে গ্রামের মেয়েটি যেন এক নিষ্প্রভ প্রদীপ, কিন্তু তার ভেতরের জ্ঞান আর মেধা ধীরে ধীরে সবার চোখে পড়তে শুরু করে। কলেজের বার্ষিক সাহিত্য অনুষ্ঠানে অনামিকা এক আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয়। রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতাটি তার কণ্ঠে যেন নতুন প্রাণ পেল। তার মায়াবী কণ্ঠস্বর শব্দের গভীরে ডুব দিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে তোলে। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল রাজ, শহরের অন্যতম প্রভাবশালী শিল্পপতি রায় গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। বিলাসবহুল জীবনযাপন, আধুনিক ফ্যাশন আর বন্ধুবান্ধব নিয়ে মেতে থাকাটাই ছিল তার অভ্যাস। তবে শিল্পের প্রতি তার এক নিবিড় টান ছিল, যা সচরাচর প্রকাশ পেত না। অনামিকার আবৃত্তি তার হৃদয়ের গভীরে এক অন্যরকম অনুভূতি জাগিয়ে তোলে। অনুষ্ঠান শেষে রাত যেন এক ঘড়ির মধ্যে অনামিকার দিকে এগিয়ে যায়, তার মুখে এক স্নিগ্ধ হাসি। অসাধারণ আবৃত্তি করলেন আপনি, আপনার কণ্ঠে যেন কবিতা জীবন্ত হয়ে উঠেছিল। অনামিকা লাজুক হেসে ধন্যবাদ জানায়। এমন প্রভাবশালী ছেলের কাছ থেকে প্রশংসা শুনে সে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিল। এরপর থেকেই তাদের পরিচয় ধীরে ধীরে গভীর হতে থাকে। কলেজের করিডরে, লাইব্রেরির কোনায়, ক্যাফেটেরিয়ার আড্ডায় তাদের প্রায়ই দেখা হতে লাগল। রাজ অনামিকার জ্ঞানের পরিধি, তার সরলতা আর জীবনের প্রতি তার কঠোর সংগ্রাম দেখে মুগ্ধ হয়। অন্যদিকে অনামিকা রাজের বিনয়, তার সহানুভূতি আর শিল্পের প্রতি তার গভীর ভালোবাসা দেখে অভিভূত হয়। একদিন পরন্ত বিকেলে কলেজের পেছনের বাগানে তারা পাশাপাশি বসেছিল। সূর্যের শেষ আলোয় অনামিকার মুখে এক অপূর্ব আভা ফুটে উঠেছিল। রাজ মুগ্ধ চোখে তাকিয়েছিল তার দিকে। বাতাস হালকা দুলুনি দিয়ে অনামিকার এলোমেলো চুলগুলো সরিয়ে দিচ্ছিল। রাজ আলতো করে অনামিকার কাঁধে হাত রাখে। জানো অনামিকা, তোমার চোখে আমি এক অদ্ভুত দৃঢ়তা দেখতে পাই। মনে হয় যেন তুমি পৃথিবীর সব প্রতিকূলতা জয় করতে পারো। অনামিকা ম্লান হেসে বলে, স্বপ্ন দেখতে তো দোষ নেই রাজ, কিন্তু বাস্তব বড় কঠিন। আমি যে জগতের মানুষ, তুমি তার ধারে কাছেও নও। রাজ অনামিকার হাতটা নিজের হাতের মুঠোয় নেয়, তার আঙ্গুলগুলো আলতো করে ছুঁয়ে নেয়। আমি তোমার সব কঠিনকে সহজ করে দিতে চাই। তোমার স্বপ্নের পথে আমি তোমার সঙ্গী হতে চাই। আমি তোমার পাশে থাকতে চাই সব সময়। অনামিকার সারা শরীরে এক মিষ্টি শিহরণ বয়ে যায়। এই প্রথম কেউ তাকে এত আপন করে নিতে চেয়েছে, তার স্বপ্নগুলোকে নিজের করে দেখতে চেয়েছে। তাদের চোখের ভাষা যেন এক হয়ে গিয়েছিল সেই মুহূর্তে। তাদের ভালোবাসা ডালপালা মেলেছিল খুব দ্রুত। তারা একসাথে স্বপ্ন দেখত, ভবিষ্যতের নকশা আঁকত। রাজ প্রায়ই অনামিকাকে নিজের বিলাসবহুল গাড়িতে করে তার গ্রামের বাড়িতে পৌঁছে দিত। সেই সময়টুকু ছিল তাদের কাছে সবচেয়ে প্রিয়। গাড়ির কাঁচ নামিয়ে রাতের শহরের আলো দেখতে দেখতে কিংবা গ্রামের আঁকাবাঁকা পথে প্রকৃতির নিস্তব্ধতা উপভোগ করতে করতে তারা একে অপরের হাত ধরে বসে থাকত। হালকা বাতাস অনামিকার চুল উড়িয়ে রাজের মুখে ছুঁয়ে যেত। এক মিষ্টি সুবাসে ভরে উঠত গাড়ির ভেতরটা। একদিন এমন এক যাত্রায় গাড়িটা একটা নিরিবিলি জায়গায় থামিয়ে রাজ অনামিকার হাত দুটো ধরে বলে, আমার সারাটা জীবন তোমার হাত ধরে হাঁটতে চাই অনামিকা, তুমি কি আমার হবে? অনামিকা চোখের জলে রাজের দিকে তাকিয়েছিল। তার ঠোঁটে ছিল এক মিষ্টি হাসি। আমি তো কবেই তোমার হয়ে গেছি রাজ। রাজ তখন অনামিকাকে আলতো করে কাছে টেনে নিয়েছিল। তাদের প্রথম চুম্বন ছিল ভালোবাসার এক নীরব অঙ্গীকার। কিন্তু তাদের ভালোবাসার খবর যখন রাজের বাবা মায়ের কানে পৌঁছায়, তখন যেন এক ভয়ঙ্কর ঝড় ওঠে। রাজের বাবা, প্রতাপশালী ব্যবসায়ী রাঘব রায়, এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারলেন না। তিনি অনামিকাকে তার বিশাল অফিসে ডেকে পাঠান।
মার্বেল পাথরের শীতল মেঝে আর কাঁচের দেওয়ালের অফিসের ভিতর অনামিকা নিজেকে যেন আরো ছোট মনে করছিল। রাঘব রায় তার চেয়ার থেকে উঠে এসে অনামিকার সামনে দাঁড়ান। তার মুখে ছিল স্পষ্ট বিরক্তি। তোমার সাহস হয় কি করে আমার ছেলের সঙ্গে সম্পর্ক করার? তোমার মতো সাধারণ ঘরের মেয়ে আমাদের বাড়ির যোগ্য নয়। টাকা দিয়ে তুমি আমার ছেলেকে কিনতে পারবে না। অনামিকার চোখে জল এসে গেছিল, কিন্তু সে নিজেকে সামলে নেয়। তার কণ্ঠস্বরে ছিল দৃঢ়তা। ভালোবাসা কেনাবেচার জিনিস নয় আঙ্কেল, আর আমি আপনার ছেলেকে কিনতে আসিনি, ভালোবেসেছি। ভালোবাসা কোনো সামাজিক বা আর্থিক পরিচয়ের তোয়াক্কা করে না। রাজ তার বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বাবা, আমি অনামিকা ছাড়া কাউকে বিয়ে করব না। রাঘব রায় প্রচণ্ড রেগে গিয়ে বলেন, তাহলে ভুলে যাও তুমি আমার ছেলে। তোমার সব সম্পত্তি থেকে আমি তোমাকে বঞ্চিত করব। এই ব্যবসা, এই নাম পরিচয় কিছুই তোমার থাকবে না। রাজ কোনো পরোয়া করে না। সে অনামিকার হাত ধরে বলে, সম্পদ নয়, আমি তোমাকে চাই। তোমার ভালোবাসা আমার কাছে সব কিছুর চেয়ে দামি। আমি তোমার জন্য সব ছাড়তে রাজি। রাজির মা, যিনি এতক্ষণ নীরব ছিলেন, তিনিও ছেলেকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু রাজ ছিল অনড়। অনামিকা বুঝতে পারে তাদের ভালোবাসার জন্য রাজকে অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে। সে সিদ্ধান্ত নেয় সে নিজেকে প্রতিষ্ঠিত করবে। সে রাজের ভালোবাসার যোগ্য হতে চায়, কারো দয়ার পাত্র হয়ে নয়। নিজের যোগ্যতা দিয়ে সে প্রমাণ করতে চায় যে ভালোবাসা সত্যিই সব বাধা পেরিয়ে যেতে পারে। অনামিকা দিনরাত এক করে পড়াশোনা শুরু করে। তার মেধা আর অধ্যবসায় দেখে শিক্ষকরাও মুগ্ধ হন। সে স্কলারশিপ নিয়ে বিদেশের এক নামকরা বিশ্ববিদ্যালয় স্থাপত্যবিদ্যা নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পায়। যাওয়ার আগে রাজ আর অনামিকা শেষবারের মতো দেখা করে। বিমানবন্দরের ভিড়ে শত শত মানুষের আনাগোনার মাঝেও তাদের ভালোবাসা ছিল অবিচল। রাজ অনামিকার হাত ধরে বলেছিল, যত দূরেই থাকো, আমার মন সবসময় তোমার কাছেই থাকবে। ফিরে এসো অনামিকা, আমি তোমার অপেক্ষায় থাকব। অনামিকা চোখের জল মুছে রাজের বুকে মাথা রেখেছিল। তার কণ্ঠস্বর ছিল আবেগের ঊর্ধ্ব। আমি ফিরব রাজ, তোমার জন্য ফিরব। আর যখন ফিরব, তখন আমি তোমার পাশে সমানভাবে দাঁড়ানোর মতো যোগ্য হব। দীর্ঘ ৫ বছর পর অনামিকা দেশে ফেরে। ততদিনে সে একজন সফল স্থপতি। তার ডিজাইন করা আধুনিক ও পরিবেশ বান্ধব ইমারতগুলো দেশের স্থাপত্য জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তার নাম এখন সবার মুখে মুখে। দেশের অন্যতম সেরা স্থপতি হিসেবে সে পরিচিত। দেশের বিভিন্ন প্রান্তে তার কাজের প্রশংসা হয়। একদিন একটা নতুন আবাসন প্রকল্পের উদ্বোধনে অনামিকা প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়। অনুষ্ঠান স্থলে পৌঁছে সে রাজকে দেখতে পায়। রাজও ততদিনে তার বাবার ব্যবসা নিজের হাতে নিয়ে রায় গ্রুপকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে। দুজনে একে অপরের দিকে তাকিয়ে স্মিত হাসে। তাদের চোখ যেন কথা বলে ওঠে। পুরনো দিনের স্মৃতি, ভালোবাসার গভীরতা আর ধৈর্যের জয় যেন তাদের চোখে স্পষ্ট। অনুষ্ঠান শেষে রাজ অনামিকার কাছে আসে। তার চোখে ছিল এক ভিন্ন দ্রুতি, এক গভীর গর্ব। আমি জানতাম তুমি ফিরবে, আমি জানতাম তুমি নিজেকে প্রমাণ করবে, আমার বিশ্বাস ছিল। অনামিকা আবেগে রাজকে জড়িয়ে ধরে। আমি তোমার ভালোবাসার জন্যই এতদূর আসতে পেরেছি রাজ, তোমার বিশ্বাস আমাকে শক্তি জুগিয়েছে। এই সময় রাঘব রায় নিজে অনামিকার কাছে এসে দাঁড়ান। তার মুখে ছিল অনুশোচনার ছাপ। তিনি অনামিকার দিকে হাত বাড়িয়ে দেন। আমাকে ক্ষমা করো মা, আমি তোমার মূল্য বুঝতে পারিনি। তুমি শুধু আমার ছেলের যোগ্য নও, তুমি এই দেশের গর্ব। অবশেষে রাজ আর অনামিকার বিয়ে হয়। এক বর্ণাঢ্য আয়োজনে তাদের মিলন হয়, যেখানে শুধু দুটি মনের নয়, দুটি ভিন্ন জগতেরও মিলন হয়। তাদের রূপকথার মতো প্রেম কাহিনী সমাজের বুকে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে।